2024 সালের জুলাই আগস্টের কথা স্মরণ করুন। মেট্রো রেল জ্বলছে, বিটিভি ভবন জ্বলছে, সেতু ভবন জ্বলছে এবং তারপর থেকে একের পর এক আগুন লেগে চলছে দেশে। সর্বশেষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো। কেন এত আগুন? এই আগুন নিয়ে খেলা কেন খেলছে ইউনূস বাহিনী? ঢাকা বিমানবন্দরের আগুন কে লাগিয়েছে? আওয়ামী লীগ ও ভারত, নাকি মোহাম্মদ ইউনূস ও পিনাকি, নাকি অন্য কেউ? ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের উৎপত্তি বা সূত্রপাত, ইভেন আপনি দেখেন যে এত বড় আগুনের কুণ্ডলী বাংলাদেশ সম্ভবত কম দেখেছে। এখন আসলে এই যে ধারাবাহিক আগুন লাগছে, এটা কি কোনো পরিকল্পনা, কোনো ষড়যন্ত্র, নাকি আসলে দায়িত্বহীনতা অথবা দায়িত্বে অবহেলার কারণ? ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন? তিনি আজকে ঘটনাকে বলছেন যে এই গত কয়েকদিনের আগুন এবং আজকে শাহজালাল বিমানবন্দরের আগুন এটা নাকি একই সূত্রে গাথা। সূত্রটা কোথায় উনি ক্লিয়ার করেন নাই, বা সূত্রটা আমাদের জানতে হবে। উনি বলেছেন এসব ঘটনা পূর্ব পরিকল্পিত, তার মানে খুব প্ল্যান করে একই সূত্রের মাধ্যমে এই আগুনগুলি জ্বালানো হয়েছে। শুরু হলো ব্লেম গেম। আমি এটাকে ব্লেম গেম বলবো। আপনি কীভাবে জানলেন একই সূত্রের কথা? আপনি কীভাবে জানলেন ওই তিনটা আগুন একই লোক লাগিয়েছে? যদি লাগায় তাহলে আপনি সেই আপনার যে জানার যে সূত্রটা, সেটা দিয়ে আপনি সরকারকে হেল্প করুন। আমার কথা পরিষ্কার, হেল্প করুন, সরকার বের করুক এই সূত্রটা কে, কারা এটা এই আগুনগুলি জ্বালাচ্ছে। দেশে এত আগুন লাগছে, এই আগুন কারা লাগাচ্ছে, কেন লাগছে এবং সিরিজ আগুন লাগছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতে ইতিমধ্যে দেখেছেন। তো প্রিয় দর্শক, দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। তাই না টেনে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসি। ঢাকার মেট্রো রেল, বিটিভি ভবন, সেতু ভবনে আগুন লাগানোর ভেতর দিয়েই শুরু হয়েছিল 2024 সালের জুলাইয়ের সেই ভয়াবহ অধ্যায়। যে অধ্যায়কে কেউ কেউ বিপ্লব বলেন, কেউ কেউ অভ্যুত্থান বলেন, কিন্তু আসলে তা তো ছিল বাংলাদেশের সংবিধান, গণতন্ত্র আর রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে এক সন্ত্রাসী অভিযান। গতকাল টের পাননি? জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা টের পাননি যে কবর হয়ে গেছে বাংলাদেশের অস্তিত্বের? তখন 2024 সালের জুলাই আগস্টে অনেকে আমরা বুঝতে পারিনি, কিন্তু এখন আর তো সন্দেহ নেই সেই সময় যারা আগুন লাগিয়েছিল তারাই আজও একইভাবে দেশটিকে জ্বালিয়ে চলছে। 2024 সালের জুলাই ও আগস্ট মাস জুড়ে দেশের বিভিন্ন স্থানে আগুন লাগানো, গার্মেন্টস শিল্প ধ্বংস, টায়ার কারখানার নাশকতা, যশোরের হোটেলে পুড়িয়ে দেওয়া, সব ঘটনাই ছিল এই পরিকল্পিত আগুন উৎসবের অংশ। এখন যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত আগুনে পড়ছে, তখন সেটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা মানে আপনি ইচ্ছাকৃত অন্ধ হয়ে আছেন, আপনাকে অন্ধ করে রাখা হচ্ছে। 2024 সালের জুলাই মাসে রাজধানীর মেট্রো রেল স্টেশনে আগুন লাগানো হয়েছিল একদল মুখোশধারীর হাতে। তারা দাবি করেছিল তারা নাকি স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেমেছে, কিন্তু বাস্তবতা কি ছিল? বাস্তবতা ছিল যে তারা জনগণের অর্থে তৈরি রাষ্ট্রীয় স্থাপনাগুলো পুড়িয়ে দিচ্ছিল। মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, কোথাও তো রেহাই পায়নি। পরে দেখা গেল ঠিক এই সময়েই বিটিভি ভবন, সেতু ভবন, এমনকি সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরেও আগুন লাগানো হয়েছিল। সচিবালয়ের কথা বলছি। এই আগুন কোনো আকস্মিক ক্রোধের ফল ছিল না, এটা ছিল রাজনৈতিক নকশা, মেটিকুলাস ডিজাইন, সংবিধান সম্মত সরকারের পতন ঘটানো এবং বাংলাদেশকে অরাজকতার পথে ঠেলে দেওয়া। যারা এই তথাকথিত জুলাই বিপ্লব নামে স্লোগান দিয়েছিল, তারা আসলে গণতন্ত্রকে মাটি চাপা দিয়ে নিজেদের অবৈধ ক্ষমতা প্রতিষ্ঠার পথ তৈরি করেছিল। তখনকার সরকার শেখ হাসিনার নেতৃত্বে দেশকে অর্থনৈতিক স্থিতি এবং অবকাঠামোগত শক্তির পথে নিয়ে যাচ্ছিল, কিন্তু সেই সময়ে এই আগুন সন্ত্রাসীরা বুঝতে পেরেছিল নির্বাচনের মাধ্যমে তারা কখনোই ক্ষমতায় আসতে পারবে না। তাই আগুনকে তারা করেছিল অস্ত্র, নাশকতাকে তারা করে ফেলেছিল তাদের রাজনীতি, এবং ভয়কে বানিয়েছিল তাদের প্রচারণার অন্যতম কৌশল। ওটা ছিল ক্ষমতা দখলের প্রস্তুতি। আগস্টে তারা সেটাই করেছে, ক্ষমতা দখল করেছে। সংবিধান সম্মত সরকারকে উৎখাত করে একদল সুবিধাভোগী, একদল বিদেশি তাবেদার, একদল পরাজিত রাজাকার আলবদর জামায়াত চক্রের মিত্র মিলে দখল করে নিয়েছে বাংলাদেশকে। নাম দিয়েছে অন্তর্বর্তী সরকার, মুখে বলছে জুলাই সনদ, আর বাস্তবে যা যা করছে তা হলো আগুন জ্বালিয়ে বাংলাদেশকে দুর্বল করে ফেলা। তাদের মুখপাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে নিজেকে সভ্য ঘোষণা করলেন, গতকাল, সেদিনই আসলে চট্টগ্রাম ইপিজেড জ্বলছিল। কিন্তু তাতে ইউনূস বা তার উপদেষ্টাদের কোনো কিছু আসে যায় না। তারা শত কোটি টাকা খরচ করে উপদেষ্টার নিজের স্ত্রীর কোম্পানির আয়োজনে এই অনুষ্ঠান করেন, নাম দেন ঐক্যের উৎসব। কিন্তু সেই উৎসব কি ছিল বলেন তো? ডক্টর ইউনূস যে চেয়ারে বসার কথা ছিল সেই চেয়ারটি পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। এটা নাকি উৎসব, ঐক্যের উৎসব। সংবিধানের মূলনীতি ছিঁড়ে ফেলা হয় যে উৎসবে, সেটা নাকি আবার ঐক্যের উৎসব। কিভাবে বলেন তো? জুলাই মাসে সারা দেশে যে সহিংসতা শুরু হয় গত বছর আগস্টে, তার রূপ নিয়েছিল সরাসরি সরকার উৎখাতের অভিযানে। সেনাবাহিনী এবং প্রশাসনের একাংশকে বিভ্রান্ত করে রাষ্ট্রযন্ত্রের ভেতর বিশৃঙ্খলা ছড়িয়ে এই জুলাই সন্ত্রাসীরা সংবিধান সম্মত সরকারকে সরিয়ে দিয়েছিল। দখলদার প্রশাসন তারপর থেকে একটার পর একটা আগুনের ঘটনা ঘটিয়ে চলেছে। আপনারা জানেন যে এই দখলদার সরকারের পেছনে কারা আছে? আছে বিদেশি পরামর্শক আর দেশীয় সুবিধাভোগীদের এক অদ্ভুত জোট। তারা বলেছিল দেশকে নতুন ভাবে গঠন করতে চায়, কিন্তু
বাস্তবায়ন করেছে রাষ্ট্রের ভিতটাকে একদম ভয়ঙ্করভাবে ধ্বংস। সংবিধানের মূলনীতি, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, জাতীয় স্বাধীনতা সবকিছুতেই তারা হাত দিয়েছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে ডক্টর ইউনূস যখন জুলাই সনদে স্বাক্ষর করছেন তখন সারা দেশ জ্বলছে, তিনি নির্বিকার। ইউনূস ও তার সন্ত্রাসীরা মুখে ওই যে ঐক্যের কথা বললেও তাদের মূল লক্ষ্য কিন্তু সংবিধানকে দুর্বল করা এবং মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দাঁড়ানো, এই শক্তিগুলোকে আরো শক্তিশালী করা। গতকালের অনুষ্ঠানে পর্যন্ত ডক্টর ইউনূস কিন্তু কি বললেন যে বন্দরগুলোর কথা বিদেশিদের হাতে তুলে দেওয়ার কথা, এবং তিনি সেই সম্ভাবনার কথা বললেন, ঐক্যের কথা বললেন, এবং সম্ভাবনা মাত্র একটাই, বিদেশিদের হাতে সবকিছু তুলে দেওয়া। আপনি ভাবুন যে এই অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষণাপত্র পরিবর্তনের কথা বলা হয়েছে, তাতে বোঝা যায় কি এটি আর কোনো প্রশাসনিক পরিবর্তন না, এটি আসলে বাংলাদেশের মূল আত্মাকে ধ্বংস করার প্রক্রিয়া। সংবিধানের মূলনীতির কথা তো আগেই বলেছি। এই আগুনগুলো তাই কোনো কেবল ভবনে নয়, এটি দেশের ধারণায়, চেতনায়, বিশ্বাসে আগুন লাগানোর একটা যোগ্য। কেউ হয়তো সেই ধোঁয়া চোখে দেখেনি, কিন্তু লক্ষ লক্ষ স্বাধীনতার পক্ষের মানুষের বুকের ভেতর এই ভয়ঙ্কর ধোঁয়া জমে গেছে গত 1 বছর বা 3 মাসে। 2025 সালের অক্টোবরে সেই আগুন আবার মাথা তুলেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। মানে দুপুর 2:30টার দিকে কার্গো সেকশনে ভয়াবহ যে আগুনটি লাগে, 36টি ইউনিট কাজ করেও 3 ঘন্টা লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। মানে সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত ছিল, বিদেশি গণমাধ্যমে শিরোনাম হয়েছিল বাংলাদেশের প্রধান বিমানবন্দর অগ্নিকাণ্ডে অচল। তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হলো এটাই, এটা কি সত্যি দুর্ঘটনা নাকি সেই একই আগুনের ধারাবাহিকতা যা মেট্রো রেল, বিটিভি, সেতু ভবনে দেখা গিয়েছিল? জাপান প্রবাসী একজন ব্লগার আছেন বা একজন সাবেক শিবির নেতা আছেন, তার নাম না বলি, তিনি রাজনৈতিক বিশ্লেষণ লেখেন, রাজনৈতিক বিশ্লেষণ লেখেন। তিনিও বলছেন, যিনি এই সরকারের সর্বোচ্চ সমর্থক, তিনিও বলছেন যে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ নাকি এই আগুন। তার কথার সঙ্গে একমত হন বা না হন, একথা মানতেই হয় যে শরৎ বা হেমন্তকালে এরকম ভয়াবহ অগ্নিকাণ্ড কোনো প্রাকৃতিক কারণে হয় না, এটি কেউ লাগিয়েছে, কোনো উদ্দেশ্যে লাগিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তদন্ত চলছে, কিন্তু এই প্রশ্ন তো তুলতে হবে যে যদি সেনাবাহিনী 1 বছরেরও বেশি সময় ধরে ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় থাকে, তবে জবাবদিহি তো সেনাবাহিনীকে করতে হবে। একের পর এক আগুন লাগছে অথচ কাউকে দায়ী করা হচ্ছে না। এই আগুন শুধু রাজধানীতে নয়, ছড়িয়ে পড়েছে শিল্পাঞ্চলে, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের চিনিকলে আগুন লেগেছে, তার আগে চট্টগ্রাম ইপিজেডের কথা তো বললামই, টেক্সটাইল কারখানা পড়েছে, মিরপুরের রাসায়নিক গুদামে 16 জনের মৃত্যু হয়েছে। কিচ্ছু আসে যায় না কারো। একটার পর একটা শিল্প ধ্বংস হচ্ছে, প্রতিবারই বলা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট, মানে দেশটা একটা শর্ট সার্কিটের দেশে পরিণত হয়েছে। দেশের সবচেয়ে ঘন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘন শর্ট সার্কিট হওয়া জাতি আমরা। 2024 সালের গাজী টাওয়ারের কারখানার কথা মনে করুন তো, ভুলে গেছেন? সেখানেও এর আগুন লাগিয়েছিল, নিজেরাই 2 শতাধিক মানুষকে আগুনে পুড়িয়ে মারলো, তারপর সেই মৃতদেহের রাজনীতি করে শেখ হাসিনাকে বলল গণহত্যাকারী। অথচ সত্যটা কি? সত্যটা শেখ হাসিনা তখন দেশটাকে আগুন থেকে বাঁচানোর লড়াই করেছিলেন। তিনি যদি ব্যবস্থা না নিতেন, সেদিনই বাংলাদেশ ছিন্ন ভিন্ন হয়ে যেত। খুবই মন খারাপের খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বরাতে আপনারা জেনে গেছেন যে গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে ধারাবাহিক বড় বড় কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। চট্টগ্রাম ইপিজেডে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, আর এর পরপরই আজকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের উৎপত্তি বা সূত্রপাত। ইভেন আপনি দেখেন যে মানে এত বড় আগুনের কুণ্ডলী বাংলাদেশ সম্ভবত কম দেখেছে। এখন আসলে এই যে ধারাবাহিক আগুন লাগছে, এটা কি কোনো পরিকল্পনা, কোনো ষড়যন্ত্র, নাকি আসলে দায়িত্বহীনতা অথবা দায়িত্বে অবহেলার কারণ? আজকে শাহজালাল বিমানবন্দরে আগুনটা কিভাবে লাগে দেখেন। আমি যতটুকু দেখলাম, তথ্যপাত্র থেকে যতটুকু আসছে, এই মুহূর্তে কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসছে। প্রায় ফায়ার সার্ভিসের 36টি ইউনিট কাজ করেছে, সেনা, নৌ, বিমান বাহিনী সার্বিকভাবে সবাই এখানে সহযোগিতা করেছে। তথ্য বলছে যে দুপুর 2:15টার দিকে আকস্মিকভাবে এই আগুনের সূত্রপাত 2:15 দিকে। বেলা 2:15-তে বিমানবন্দরের যে কার্গো ভিলেজ আছে, কার্গো ভিলেজ মানে হচ্ছে আমদানি করা পণ্য যেখানে মজুত করা থাকে। আমরা যেখান থেকে বিদেশ থেকে পণ্য আনি, সেই পণ্যগুলা লাইক আমাদের চট্টগ্রাম শিপিং যে সিস্টেম আছে, সেখানে হয়তো বড় বড় আমরা দেখি যে কি বলা হচ্ছে আপনার কন্টেইনারগুলো থাকে। তো বিমানবন্দরে কার্গো ভিলেজ হচ্ছে মালামালের যেই স্থান মজুত করার যে জায়গা, সেই জায়গাটা। তো সেখানে কুরিয়ারের যে গোডাউন, সেই গোডাউনে আগুনের সূত্রপাত হয় প্রথমে। এরপর ঠিক ঘন্টা খানিকের মধ্যে এই আগুন পৌঁছে যায় ইলেকট্রনিক্স গোডাউনে, আর সেখান থেকে মিনিট 20 পর কেমিক্যাল গোডাউনে এই আগুন আপনার চলে যায়। আর কেমিক্যাল গোডাউন মানে বুঝতেই পারছেন, যে কোনো ছোট্ট আগুন যদি কেমিক্যাল কানেক্টেড হয়ে যায়, এটাকে কন্ট্রোল করা কষ্টকর হয়। আর সেখান থেকে বাকি যেটা আমরা আজকে হয়তো ভিডিও ফুটেজ আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন, অগ্নিকাণ্ডের প্রলয়ঙ্করী রূপ আমরা ধারণ করতে দেখলাম। এরপরই মুহূর্তে ছড়িয়ে যায় গোটা কার্গো ভিলেজে। গোটা প্রায় কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা যাবত স্টার্টিং এ আগুনটা মোটামুটি কন্ট্রোলে ছিল। 1.5 ঘন্টা পরে যখন কেমিক্যাল গোডাউনে চলে গেছে, তখন এটা আউট অফ কন্ট্রোলে ছিল। তো এই অবস্থায় আপনার বিমানবন্দর সূত্র বলছে যে আপনার এটা নিয়ে তারা ইনভেস্টিগেশন করছে। আর রাইট নাও যে বিমানবন্দরে যে ওঠানামা আছে, সাময়িক স্থগিত করা হয়েছিল, আর কিছু ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হয়েছে। চট্টগ্রাম এবং কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করা হয়েছে। আর যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন, সম্ভবত এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি, তখন বাংলাদেশ সময় প্রায় কটা বাজে, ধরেন 5টা 5:30 এই মুহূর্তে বাজে। তো এই মুহূর্তে এখনো এয়ারপোর্টের বিমান চলাচল কিন্তু বন্ধ আছে। তবে আমার ধারণা হয়তো রাতের বেলা ফ্লাইট যেগুলো আছে সেগুলো কানেক্ট হবে, আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে। আর অলরেডি এই আগুন নিভাতে গিয়ে আপনার আমাদের আনসার যারা ছিলেন, সেখানে ভিডিপি আনসার যারা দায়িত্ব পালনরত ছিলেন, প্রায় 25 জন কিন্তু আগুনে আপনার পড়ে গেছেন। আর ঢাকা বিমানবন্দরের আগুন এই মুহূর্তে বিমান পরিচালক যে সংস্থা আছে, তারা বলছে যে এই মুহূর্তে আগুন কন্ট্রোলে, তবে এখনো কিছু কিছু জায়গায়
আগুনের ছোটখাটো যে কি বলা হয় যে ধরেন থাকে না যে ধোঁয়া ওঠে বা অনেক স্তূপ হয়ে গেছে সেখান থেকে আবার ধরতে পারে কিনা, এই বিষয়গুলোকেই দেখা হচ্ছে। আর টোটাল ঘটনায় আসলে এখন কিভাবে ঘটলো এটা নিয়ে সিসিটিভি ফুটেজ টুটেজ যা আছে ততটুকু মানে সবই জ্বলে টলে গেছে যে জায়গার মধ্যে ছিল। এখন আমার ধারণা আর কি যে এটা ষড়যন্ত্রমূলক না, অসাবধানতাবশত অথবা ইলেকট্রিক কোনো সার্কিট থেকে এটা ঘটতে পারে। কারণ বাংলাদেশে আমাদের যারা মানুষ আছে বিড়ি টিড়ি খাইয়া যেখানে সেখানে ফালাই দেয়, এগুলো কিন্তু আমরা আইন কানুন মানি না। এজ রেজাল্ট অনেক জায়গায় ঢাকা বিমানবন্দরের আগুন কে লাগিয়েছে? আওয়ামী লীগ ও ভারত, নাকি মোহাম্মদ ইউনুস ও পিনাকি, নাকি অন্য কেউ? বুঝতেই পারছি আজকের এখনকার এই প্রতিবেদনের হেডিং বা থাম্বনেল দেখে অনেকে চোখ কপালে উঠে গেছে। কপালে ওঠার কারণ আওয়ামী লীগ ও ভারতের নাম নয়, পরের নাম দুটো, সেটা হলো মোহাম্মদ ইউনুস এবং পিনাকি ভট্টাচার্য। আমার মন গড়া কথা কিন্তু নয়, এই প্রশ্ন কিন্তু সত্যিই উঠেছে। কেন উঠেছে তা একেবারে সূত্র উল্লেখ করে বলবো, এবং যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। তবে এই প্রসঙ্গে যাওয়ার আগে ঘটনার ছোট্ট একটু বিবরণ না দিলে অন্যায় হয়। গতকাল 18ই অক্টোবর দুপুর বা বিকেল যেটাই বলেন না কেন, 2টো নাগাদ গেট নম্বর 8-এর কাছে কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগে। যেখানে আমদানি করা মানে কার্গো ভিলেজের একটা আমদানির জন্য একটা অংশ আছে, একটা জায়গা আছে, আবার মানে বিল্ডিং, আবার রপ্তানির জন্য আলাদা কার্গো ভিলেজ, তার আলাদা জায়গা আছে। তো আগুনটা লাগছে কার্গো ভিলেজ এলাকায়, ওই আমদানি যেখানে করা হয়, মানে আমদানির পণ্য যেখানে রাখা হয়ে থাকে। মোট 36-37টি দমকল ইউনিট, সেনাবাহিনী ও বিমান বাহিনী এই অগ্নি নির্বাপনে অংশ নেয়। বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা এই আগুন 7 ঘন্টার বেশি সময় ধরে জ্বলার পর রাত 9:18 নাগাদ মানে গতকাল সেটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয় বলে বন্দর সূত্রের খবর। আগুন কিন্তু নেভানোর কথা বলা হয়নি, বলা হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ব্যাপারটার ফারাকটা কিন্তু মাথায় রাখবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল তিনি নিশ্চিত করেছেন যে মোট 37টি দমকল ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে আসে রাত 9:06 মানে নিয়ন্ত্রণে আসার পর 9:06 প্রথম বিমানবন্দর থেকে ছাড়ে বা ফ্লাইট অপারেশন আবার চালু হয়। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো নিভে যায়নি, আগেই বলেছি। পরদিন মানে আজ সকাল 9টাতেও কার্গো ভিলেজ থেকে ধোঁয়া বের হচ্ছে বলে খবর পাওয়া গেছে। আগুন শুধুমাত্র আমদানি কার্গো বিভাগে সীমাবদ্ধ ছিল, রপ্তানি কার্গো এলাকা অক্ষত। এবার আসি ক্ষয়ক্ষতির প্রসঙ্গে। দুটো কথায়, একটা স্বস্তির কথা একটা হলো যে কোনো প্রাণহানি হয়নি, যদিও আহত হয়েছেন অন্তত 35 জন। এই 35 জনের মধ্যে 25 জন হচ্ছে হতভাগ্য আনসার বাহিনীর সদস্য, তারা সব জায়গাতেই আগে যেতে হয় তাদের, অথচ মারও খায় তারা, এবং 10 জন পুলিশ বাহিনীর লোক। এই 35 জন কমপক্ষে আহত হয়েছেন খবর পাওয়া যাচ্ছে। আহতদের চিকিৎসার জন্য কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, তবে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর নেই। এবার আর্থিক ক্ষয়ক্ষতি প্রসঙ্গে দুটো কথা। ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কবির আহমেদ খান জানিয়েছেন যে এই আগুনে সরাসরি মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দুই দিক মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ 1 বিলিয়ন মানে তার সহজ হচ্ছে 100 কোটি, আর সেটা বাংলাদেশি টাকাতে ওই 1 বিলিয়ন মার্কিন ডলারের তার মূল্য হচ্ছে প্রায় 12,214 কোটি টাকা। এই পরিমাণ টাকার ক্ষতি হয়েছে এটা মনে করা যেতে পারে, এর থেকে কিছু বেশিও হতে পারে। আর ক্ষতিগ্রস্ত হয়েছে কোন ধরনের পণ্য? কার্গো ভিলেজে যেসব পণ্য পুড়ে গেছে তার মধ্যে রয়েছে তৈরি পোশাক, মূলত চীন থেকে আসা পোশাক। বাংলাদেশ শুধু কিন্তু পোশাক রপ্তানি করে না, রেডিমেড পোশাক আমদানিও করে। এই আমদানিটা দু রকমের হয়, একটা হচ্ছে চীন থেকে আসে কিছু পোশাক, আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন দেশ থেকে তারা পাঠিয়ে দেয় কী ধরনের পোশাক বানাতে হবে তার নিয়ম হিসেবে নির্দেশনা দিয়ে কিছু পোশাক পাঠিয়ে দেয়, সেগুলো নষ্ট হয়েছে। রেডিমেড গার্মেন্টস তৈরির যে কাঁচামাল যেমন বোতাম, জিপার, ফ্যাব্রিক এসবগুলো বিদেশ থেকে আমদানি করতে হয়, সেগুলো হয়েছে। এরপরে ইলেকট্রনিক্স পণ্য, যন্ত্রপাতি ও মেশিনারি পার্টস ক্ষতি হয়েছে। বস্ত্রশিল্পে ব্যবহারের জন্য যে রাসায়নিক পদার্থ নিয়ে আসা হয় সেগুলো ক্ষতি হয়েছে বিশাল, এবং বলা হচ্ছে এই রাসায়নিক পদার্থ থেকেই আগুন লেগেছে। এছাড়া মোবাইল কভার, লাইট অ্যাক্সেসরিজ কার্গো ভিলেজে আমদানির অপেক্ষায় থাকা এবং কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য রাখা হয়েছে শত শত টন পণ্য, যেটা বিদেশ থেকে আনা হয়েছে ভারতে এই বাংলাদেশে, সেই পণ্যগুলো নষ্ট হয়েছে। আচ্ছা, এইবার হয়ে গেল। এবার বলি ঢাকা বিমানবন্দরের এই অগ্নিকাণ্ডের আগে একবার তাকিয়ে দেখি পৃথিবীর অন্যান্য দেশে কী ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড বলতে যেটা ঘটনা সেটা কীরকম। দেখুন, প্রাণহানির দিক দিয়ে যে বিমানবন্দরের অগ্নিকাণ্ড সব থেকে ভয়ঙ্কর সেটা হলো 1996 সালে জার্মানির ডুসেলডর্ফ বিমানবন্দরের অগ্নিকাণ্ড, যেখানে 17 জন মানুষ পুড়ে মারা যায় এবং প্রায় 100-র মতো মানুষ মারাত্মক আহত হয়। ঢাকা বিমানবন্দরে গতকালের আগুন হতাহতের বিচারে ভয়ঙ্কর নয় অবশ্যই, কারণ বলেছি যে সেখানে 35 জনের মতো আহত প্রাথমিকভাবে। তাহলেও ক্ষয়ক্ষতির দিক দিয়ে কিন্তু সবার ওপরে চলে গেছে বাংলাদেশের গতকালকের শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড। এর সঙ্গে একমাত্র তুলনা করা যায় 2013 সালে আফ্রিকার কেনিয়ার নাইরোবি বিমানবন্দরের অগ্নিকাণ্ড।
ঢাকা বিমানবন্দরের আর্থিক ক্ষতির পরিমাণ আগেই বলেছি $1 বিলিয়ন, 12,000 কোটি টাকার কাছাকাছি। এইবার আসি আমাদের মূল প্রসঙ্গটিতে। আগুন লাগলো নাকি কেউ লাগালো? সরকার তদন্ত কমিটি বসিয়েছে, 5 দিনের মধ্যে রিপোর্ট দেবে এই কমিটি। সেই রিপোর্ট তৈরি হবে কার মুখের দিকে তাকিয়ে, মানে কার মুখ চেয়ে, তাকে বাঁচানোর জন্যে, কার নির্দেশে। হ্যাঁ, তো এইসব অনেক কিছু ব্যাপার থাকবে তার মধ্যে, এবং সেই কার রিপোর্টে, কারকে বাঁচাবার জন্যে, কার নির্দেশে, কার মুখ চেয়ে রিপোর্ট হবে, সেটা তো দেবান ও জানন্তি কুতো মনুষ্যা। কারণ এসব কমিশন সম্পর্কে একটি সাধারণ কথা আছে, সেটা হলো কমিশন তদন্তের জন্য, সত্য উদ্ঘাটনের তদন্তের জন্য কখনো কমিশন বসানো হয় না। কমিশন বসানো হয় সত্যকে মেরে ফেলতে, সত্যকে ধামাচাপা দেওয়ার জন্য। আর সেই কমিশন পরে কি বলবে, তার রিপোর্ট বাজারে সরকার বের করবে কিনা, সেসব অনেক পরের কথা। রিপোর্টে সরকারের সমালোচনা থাকলে বাইরে বেরোবে না সে রিপোর্ট, এটা জানা কথা। অতএব রিপোর্ট ছেড়ে বাজারে মানুষকে কি বলছে একটু দেখি, এটা একটু দেখি। আমার বিশ্বাস এইভাবে আমার এই চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেলে এই জিনিসটা পাবেন না। অন্তর্বর্তী সরকারের ছাত্রদের বাড়বাড়ন্ত বর্তমানে বেশ খানিকটা কমে এসেছে। এখন ছাত্রদের রাজনৈতিক দল, যেটা ইউনূসের নিজের দলও বটে, সেই এনসিপি পাবলিক সাপোর্টের অভাবে প্রায় খরচের খাতায় চলে গেছে। তবু সেই যে বলে না, বিষ নেই তবু কুলোপানা চক্কর, সেই ভাব এই দলের নেতাদের। তারা যখন তখন যা খুশি বলেন, আর নিজেদেরকে একেবারে ওই যে ধোয়া তুলসীর পাতা বলে রাখেন মানুষের সামনে। দলের নেতা সাম্প্রতিক বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে, দলের সেই নেতার নাম হচ্ছে সার্জিস আলম। তিনি বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা সম্প্রতিকালে যা বাংলাদেশে হচ্ছে তাই নিয়ে একটা লম্বা থিসিস গোছের বক্তব্য জারি করেছেন। জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক শ্রীযুক্ত সার্জিস আলম ইতিপূর্বে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ ঘনিষ্ঠদের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন। 2024 সালে একটু পেছনের দিকে যান, ডিসেম্বরে সচিবালয়ে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হলো, সব পুড়ে গেল। তারপর তিনি বলেছিলেন যে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং শেখ হাসিনার এজেন্টরা বিভিন্ন দুর্নীতি ও অপরাধের নথিপত্র নষ্ট করার জন্য এই আগুন লাগিয়েছে। আচ্ছা, তার তো একটা কমিশন বসেছিল, সেই কমিশন কি রিপোর্ট দিয়েছে? কমিশন কিন্তু রিপোর্ট হয়তো দিয়েছে, আর না দিলে কেন দেয়নি সেটা নিয়ে কেউ প্রশ্ন করেনি, এবং দিয়ে থাকলে কি রিপোর্ট দিয়েছে সেটা কিন্তু সরকার বলছে না। সার্জিস আলম আরও বলেছিলেন যে বাংলাদেশে আওয়ামী লীগের দালালরা এখনো আমলাতন্ত্রে লুকিয়ে আছে এবং তাদের শেকড় উপড়ে ফেলতে হবে। 2025 সালের এবছরই আসুন আগস্টে মিরপুরের শিয়ালবাড়িতে আগুন লাগলো ভয়ঙ্কর। অগ্নিকাণ্ডের পর সার্জিস আলম বলেছিলেন, আমি বিভিন্ন স্থানে আগুনের ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি না, এগুলো একটা ষড়যন্ত্রের অংশ। একবারে থিসিস লিখেছেন। তবে শাহজালাল বিমানবন্দরের সাম্প্রতিক আগুন নিয়েও তিনি সেই তার পুরনো লাইনে আছেন এবং আওয়ামী লীগকে দায়ী বলে দাবি করেছেন, এবং সেই সঙ্গে ভারতের নামও টেনে এনেছে। কারণ তো প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, প্রতিনিয়ত এরকম আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, থাকছে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে।